সিদ্দিকা কবির। আমি ওনাকে আমার গুরু মানি। কেকা ফেরদৌসী। ইয়েস। তার সাথে আপনার পার্থক্য কোথায়? আপা আসলে ভেবে চিন্তে মনে হয় কিছু করে না। ওইজন্যই মনে হয় এটা হয়। আপা যদি আরেকটু কেয়ারফুলি কাজ করত তাহলে এটা হতো না আসলে আমার মনে হয়। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, বাংলায় একটা প্রবাদ আছে যে রাধে সে চুলো বাঁধে। অর্থাৎ এই প্রবাদ দিয়ে বোঝানো হয়েছে যে একজন নারী ঘর সামলিয়ে যে আরো কত কিছু করতে পারে সেটাকে খুব ছোট করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমাদের কাছে রয়েছে একজন কীর্তিময়ী নারী, যিনি একাধারে রূপচর্চা বিশেষজ্ঞ, তিনি রন্ধন বিশেষজ্ঞ, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরো অনেক কিছু। আজকে আমাদের অতিথি রাহিমা সুলতানা রিতা। রিতা আপা, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? আমি খুব ভালো আছি আর আমার পরিবারের সাথে আছি সেজন্য আরো ভালো লাগছে। বিকজ আমি এনটিভি পরিবারের একজন নিজেকে মনে করি। একদম ফ্রম দ্য বিগিনিং এনটিভিতে আমি তখন শুরুর থেকেই কাজ করছি, এখনো কাজ করি। এটুকু বলতে বাকি ছিল যে টিভি ব্যক্তিত্ব। আসলে তো তাকে আপনারা বাংলাদেশের যে জাতীয় গণমাধ্যমগুলো সেগুলোতে আপনারা নিয়মিত দেখেন, অনুষ্ঠান উপস্থাপনা করেন, রাঁধেন, বাড়েন, সবকিছুই করেন। তো আপনি তো চট্টগ্রামের মেয়ে। জি। চট্টগ্রাম থেকে সেই শৈশবের গল্পটা শুনতে চাই ১ম এ। এই পাহাড়তলির মেয়ে, পাহাড় সমুদ্রে মাঝামাঝি বেড়ে ওঠা সেই কন্যা আজকে ঢাকা শহরে এসে একজন কীর্তিময়ী নারী, সে জার্নিটা শুনতে চাই। আমি প্রকৃতির মাঝে বেড়ে উঠেছি। পাহাড়, সমুদ্র, নদী সবকিছু। আমার যদি বলেন যে টিচারকে, আমি বলব আমার শিক্ষক হলো নেচার। আমি যা কিছু শিখেছি প্রকৃতি থেকে শিখেছি। রন্ধনশিল্পী আর রূপচর্চা বিশেষজ্ঞ, এই যে জীবনে অভিজ্ঞতার মাত্রায় যে যুক্ত হলো, সেই জার্নিটা কেমন ছিল? আমি একজন আয়ুর্বেদিক ডক্টর। আমি কেরালা থেকেও পড়ে এসেছি, বাংলাদেশ থেকেও পড়েছি। রূপ বলতে বুঝি ইনার বিউটি, নট আউটার। গায়ের রং ফর্সা বিলিভ করি না, আমি মনের রং ফর্সা বিলিভ করি। তো একটা মানুষ যদি সুস্থ এবং হেলদি থাকে তবেই সে সুন্দর। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, জি। আপনি সাইকোলজি নিয়ে পড়েছেন এবং জি। কাউন্সেলিংও করছেন। স্টিল কাউন্সেলিং করছি। আবার সবচাইতে বড় জিনিস আমার খুব ভাল লাগে। এখন আমি একটা ওয়েলনেস সেন্টারের সাথে যুক্ত আছি। আমার এখানেই আমি শুরু করেছি কাজটা। আমি সিনিয়র সিটিজেনদেরকে অ্যাকচুয়ালি আমরা মূলত মানে সৌন্দর্য মনে করি সুস্থতাকে। তো আমরা মানুষের এখন বর্তমানে দেখা যায় যাদের একটু বয়স হয়ে গেছে, ওরা খুব ইনসিকিউর থাকে, ওদের আশেপাশে কেউ থাকছে না। তো দেখা যায় অনেকে একা হয়ে যায়, সিঙ্গেল হয়ে যায়, বাচ্চারা অনেক দূরে, হাসব্যান্ড নেই। তো তাদেরকে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি, তাদেরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। তাদের যে নানা ধরনের মানসিক পেইন, বডি পেইন, এই পেইন রিলিফ, স্ট্রেস রিলিফ, আমার কাজটাই কিন্তু এটা। আমারটা বিউটি সেলন না, আমি মেকআপে কাজ করি না। আমি কাজ করি সুস্থতা নিয়ে। আপনার সব আছে, বাট আপনার স্বস্তি নাই, কোনো রকম এক ফোঁটা আপনি শান্তিতে থাকতে পারছেন না, তাতে কি লাভ বলেন? কিছু লাভ নাই। বাট আপনি যদি একটু নরমাল লাইফ লিড করে আপনি খুব আনন্দময় জীবনে আছেন। সেটাই আমি মনে করি এবং আমি খুব আনন্দময় জীবনে কাটাই। এখনো স্টিল আমি সবকিছুর মধ্যে একটু আনন্দ খুঁজে পাই। আপনার জীবনে তো উদ্যোক্তা পরিচয়টাও আছে এবং প্রায় ১০১৫ মানুষকে আপনি মানে উদ্যোক্তা হিসেবে তৈরিও করেছেন। জি। সেই জার্নিটা কেমন ছিল? ওই জার্নিটা আমার দারুণ লাগে। এই যে এখনো কত মানুষ যে এসে আমাকে বলে যে, "আপনার কাছ থেকে শিখে আজকে আমরা স্বাবলম্বী।" বাংলাদেশে যে স্পার কথা শোনা যায়। স্পাটা আমি পায়োনিয়ার। বাংলাদেশে ১ম আমি স্পা শুরু করি। স্পা হলো রিল্যাক্সেশন সেন্টার। আমরা যে আমাদের স্ট্রেসটাকে আমরা রিলিফ করাটা আমাদের খুব ইম্পোর্টেন্ট। আমি এই জিনিসটা বুঝেছিলাম বলেই আমি স্পাটা শুরু করি। কিন্তু সেই স্পা তো এখন একটা মানে অনেকের কাছে একটা অসামাজিক কার্যকলাপের আখড়া। মানে আপনি দেখেন যে গুলশানে অভিযান চালিয়ে বিভিন্ন স্পা সেন্টার থেকে ধরা হয়। মানে আপনার কাছে কখনো কি আক্ষেপ মনে হয় যে আপনি একটা ভালো জিনিস শুরু করলেন, সেটা মানে এই পথে চলে গেল? এটা তো দুঃখ লাগেই। এটা একদমই পুরো একটা হলিস্টিক সার্ভিস। আমি প্রার্থনা, ইবাদত যাকে বলে, এই সার্ভিসটা কিন্তু তাই। এই জায়গাটা যদি কেউ নষ্ট করে তার বিবেকের কাছে সে ধরা পড়বেই। আর তারপরে একটা জিনিস মনে রাখবেন, প্রকৃতি কিন্তু ডেঞ্জারাস। প্রকৃতি রিভেঞ্জ নিবেই কোনো না কোনোভাবেই। আপনার মতো আরেকজন রন্ধনশিল্পী খুব সুপরিচিত, কেকা ফেরদৌসী। ইয়েস। তার সাথে আপনার পার্থক্য কোথায়? কেকা আপার জায়গায় উনি ওনার একটা আমি একটা কথা মনে করি,
কম্পিটিশন নাই আমাদের কারোর সাথে। উনি অনেক ভালো কাজ করছেন। উনার জায়গায় উনি অনেক মানে বড় একজন উদ্যোক্তা। উনি উনার বড় কাজ করে যাচ্ছেন। আমি আমার জায়গায় কাজ করছি। আমি তাকে শ্রদ্ধা করি। কিন্তু দেখা যায় সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ট্রল হয়, আপনাকে নিয়ে হয় না। এখন এইটা এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না বিকজ আপা হয়তো এটাকে আম মানে আ জানি না আপা হয়তো এই ব্যাপারে সচেতন না, নাকি আপা এটাতে কিছু মনে করে না বা কিছু হয়তো এটা আসলে কন্ট্রোভার্সিয়ালি একটা প্রশ্ন। তো আমি ব্যক্তির বিষয়ে কিছু বলতে চাই না। কেক আপার কোন রান্নাটা আপনার কাছে খুব বেশি আমার পছন্দের? কোনো রান্না না, উনি যে রান্নার কাজটা করছেন এটাই আমার ভাল লাগে। যে এটা উনি অনেক বছর ধরে চ্যানেল আইতে করে যাচ্ছেন। কাজটা উনার কাছ থেকে অনেকে অনেক কিছু শিখতে পারছে। ওই জিনিসটা এবং উনার একটা ফাউন্ডেশনও আছে। ফাউন্ডেশনেও অনেকে একসাথে মিলে কাজ করে। সেটা ভালো লাগে আমার। আপনি তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, কাউন্সেলিং করছেন এবং আপনার আ অনেকগুলো পরিচয়। আপনার কাছে কি মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে মানে আপাকে নিয়ে এত ট্রল, এত বুলিং এর কারণটা কি? মানে আপনার একজন মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী হিসেবে কি মনে হয়? আপা আসলে ভেবে চিন্তে মনে হয় কিছু করে না। ওইজন্যই মনে হয় এটা হয়। আপা যদি আরেকটু কেয়ারফুলি কাজ করত তাহলে এটা হতো না আসলে আমার মনে হয়। কিন্তু আমার এই যে দেখেন সেরা রাঁধুনিতে আমি এতগুলো সিজন ধরে কাজ করছি। আ আ কেউ বলতে পারবে না আমার সম্পর্কে একটা কথা। অলওয়েজ আমাকে এমন একটা জায়গায় তারা দেখে অ্যাজ এ মাদার, মাদারলি একটা ফিগারে দেখে এবং অ্যাজ এ টিচার আমার কাছ থেকে তারা কিছু পাবে, শিখবে। এইভাবেই তারা আমাকে পায়। আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমি চাই বিলিয়ে দিয়ে যেতে। কারণ দেখেন বয়স হয়েছে, একটা সময় হয়তো থাকবো না। কিন্তু কর্মগুলো থেকে যাবে। সেই কর্ম থেকে মানুষ অনেক কিছু পাবে। যেমন সিদ্দিকা কবির। আমি ওনাকে আমার গুরু মানি। উনার মতো মানুষ আমি খুব কম দেখেছি। কারণ সিদ্দিকা কবির আপা এমন একজন মানুষ আমি না বলেই পারছি না উনার কথা। উনার সাথে আমার ১ম পরিচয় আজও মনে পড়ে। উনি আমাকে ফোন করে বলছে, "আ তুমি কি রাহিমা সুলতানা বলছো?" আমি বলছি, "জি, জি।" বলে, "আমি সিদ্দিকা কবির বলছি।" আমি অবাক হয়ে গেলাম যে, "আপা আপনি?" বলে, "শোনো, শোনো তুমি বিটিভিতে একটা কেক বানিয়ে দেখিয়েছো, একটা বার্বি ডল। খুব সুন্দর হয়েছে। আমি রান্না করি কিন্তু তোমার রান্না আমার চাইতেও ভালো। আমার চাইতেও ভালো।" এই যে কথাটা অ্যাপ্রিসিয়েশন সিদ্দিকা আপার কাছে আমি জীবনে অনেক কিছু শিখেছি। এবং উনি অনেককে আমার কাছে পাঠাতেনও। "ওর কাছে যাও, ও অনেক ভালো কাজ করে।" ইভেন আমার সৌভাগ্য হয়েছে সিদ্দিকা আপা যখন নেসলে ছেড়ে দিলেন, আমি তখন সিদ্দিকা আপার জায়গায় গিয়ে জয়েন করলাম অ্যাজ এ নেসলের ম্যাগি স্যুপ, ম্যাগি নুডলস, ম্যাগির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। টানা ১০ বছর আমি সিদ্দিকা আপার জায়গাটায় কাজ করেছি। আপনার হাতের সেরা কোন রান্নার বেশি প্রশংসা পেয়েছেন? পরিবারের সবাই বলে যে আমি নাকি হাত দিয়ে নেড়ে দিলেও সেটা টেস্ট হয়। তো আসলে মসলার প্রপোরশন একটা অনেক বড় জিনিস। আমি ওই জিনিসটা খুব ব্যালেন্স ওয়েতে করি। আমার রান্না মোটামুটি সবাই বলে ভালো লাগে খেতে। সব। কোনো স্পেসিফিক একটা রান্না এরকম নাই। মানে তবে তার মধ্যেও আছে কিছু যেমন আমার বাচ্চারা পছন্দ করে। আ বিশেষ করে ছোট বাচ্চারা আছে ওরা বিরিয়ানি পছন্দ করে, রোস্ট পছন্দ করে। দই বড়াটা আমার খুব ভালো হয়। ওরা খুব লাইক করে। মিটলোফ একটা আইটেম আছে ওটা ওরা পছন্দ করে। সন্তানরা আমার হাতের মোটামুটি সব খাবারই ওদের খুব প্রিয়। ছোটবেলা থেকে ওগুলো খেয়ে ওরা বড় হয়েছে। তো বেকারি আইটেম পছন্দ করে। পিজ্জা বলেন, পায়েস বলেন, তারপরে কিছু ছেলের একরকম পছন্দ, মেয়ের একরকম পছন্দ। ওদের আলাদা পছন্দ। আমি সেগুলো যখন ওরা আসে থাকে চেষ্টা করি ওদেরকে সেভাবে তৈরি করে খাওয়ানোর জন্য। আপনি তো একজন শিল্পী, মানে রন্ধন শিল্পী বলেন, অন্য পরিচয়গুলো ছাপিয়ে। এই শিল্পীর জীবনে প্রেম, ভালোবাসার অধ্যায়টা কবে শুরু হলো? প্রেম আমি ছোটবেলায় আমি গান করতাম, হ্যাঁ? আমার প্রেম গানের সাথেই ছিল। আমি একটা সময় ভাবতাম যে আমি শিল্পী হব। কিন্তু একটা টাইমে গিয়ে এটা উপলব্ধি করতে পারলাম যে পেশা হিসাবে এটা আমার জন্য একদমই সুইটেবল হবে না। আমি পারব না অনেক কিছু নিতে। সেজন্য আমি আর গানটাকে প্রফেশন হিসাবে নেই নাই। কিন্তু আমার সত্যি আমার প্রেম যদি বলেন এখনো আমার গান ভীষণ ভালো লাগে। আমাদের পছন্দেরই বিয়ে। আমিই পছন্দ করেছিলাম। উনিও করেছে। বাট আমি ১ম এই বলেছিলাম যে, "আমি কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হব। আমি শুধু হাউস ওয়াইফ হওয়ার জন্য বিয়ে
করছি না। উনি আমাকে বলেছে, "কোনো প্রবলেম নেই। তোমার যা, যা সাপোর্ট দরকার আমি সেটা দেব।" এবং উনি ওনার কথা রেখেছেন। আমি পৃথিবীর বিভিন্ন দেশে যত কোর্স করেছি, উনি আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, ইকোনমিক্যালি দিয়েছে, সব রকম যা, যা দরকার। আর আমার মায়ের কাছে আমি ঋণী। আমি বাচ্চারা তখন আমার ছোট ছিল। ছোট, ছোট রেখে আমি বিভিন্ন দেশে পড়তে চলে গেছি। ১ মাস ২ মাস আমি ছিলাম না। তখন আমার মা তাদেরকে টেক কেয়ার করেছে। আমার ব্যাংকে জব হয়ে যায়। আমি যখন মাস্টার্সের রেজাল্ট হয়নি তখনও পরীক্ষা দিয়েছি। তো তখন আমি একজনের কাছে রান্না শিখতে যাই। তখন গিয়ে আমার মনে হলো খুব ভালো লাগলো। এটা বুঝলাম যে এটা একটা শিল্প তখন। ওনার কাছ থেকে ফারহান আপা, চিটাগংয়ে ওনার একটা ছোট্ট ইনস্টিটিউট ছিল সেখানে। তখন আমার মনে হলো যে না আমি ওনার মতো করেই কাজ করব। কিন্তু এই কাজটা করতে গেলে আমাকে আরো শিখতে হবে। ব্যাংকের চাকরি ছেড়ে দিলাম। এটা নিয়ে আমাকে অনেক মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছে পরিবার থেকে। মানুষ চাকরি পায় না ব্যাংকে। আর আমি চাকরি ছেড়ে দিয়ে গিয়ে কি রান্নাকে প্রফেশন নিলাম। তখন তো রান্না আতুর ঘরে ছিল। প্রেম কতবার আপনার উপর পড়েছে? আমার বহুবার পড়েছে নানান রকমভাবে। ঐরকম না ধরেন ইউনিভার্সিটিতে পড়তাম। আমি না একটু উম আ আ একটু ট্যাক্টফুলি চলতাম, বুঝছেন? আমি ওই বয়সে আমি সবসময় শাড়ি পরতাম, সাদা শাড়ি। আমাদের সময় ২ টো বেনি করে রাখতাম। একদমই সিম্পল যেন আমাকে সহজেই কেউ অ্যাপ্রোচ করতে না পারে। এইটা আমি তখনই একটা জিনিস আমি বুঝেছিলাম যে ব্যক্তিত্ব তখন সোভিয়েত নারী বলে একটা ম্যাগাজিন আসতো, বেগম। আমি পড়তাম আর গল্পের বই পড়তাম। সুনীল গঙ্গোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহ এরা আমার ফেভারিট ছিল। তো গল্পের বই পড়ে, পড়ে তো অনেক কিছুই জীবনে শিখেছি। শরৎচন্দ্র বেস্ট যদি আমার সবচাইতে ভালো লাগে শরৎচন্দ্রের। কারণ ওই সময় উনি এত আধুনিক জীবন দর্শন দেখিয়েছেন। শরৎচন্দ্র পুরো শরৎ রচনাবলী আমার কাছে আছে। তো এই পড়াশোনার ফলে আমি বুঝেছিলাম যে পার্সোনালিটি কিভাবে বিল্ড আপ করতে হয়। জীবন নিয়ে কোনো আক্ষেপ? কোনো আক্ষেপ নেই আমার। আমার জীবন নিয়ে সত্যি কোনো আক্ষেপ নেই, না পাওয়া নেই। আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমি জীবনে যা পেয়েছি ঈশ্বর আমাকে ২ হাত ভরে দিয়েছে। আমার কোনো অপ্রাপ্তি নাই আমার জীবনে। সেরা অর্জন? সেরা অর্জন আমার বাচ্চারা এবং আমার কর্ম। আমি একটা জিনিস বিলিভ করি, কর্মেই শক্তি, কর্মেই মুক্তি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদের জন্য আমি একটা কথাই বলব, আমার অনেক ভালোবাসা। আর সবচাইতে বড় জিনিস দেহ, মন, আত্মা এই ৩ টাকে একসাথে জুড়ে রাখার চেষ্টা করবেন। তবেই ভালো থাকবেন। আর মেন্টাল হেলথ আমি ভীষণভাবে এটা বিলিভ করি। মানসিকভাবে মানে শান্ত থাকাটা। আমরা বর্তমানে খুব অস্থির একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের চাওয়ার সাথে পাওয়ার কোনো মিল নেই। এই না পাওয়াটাকে নিয়ে অস্থির হবেন না। আপনি যদি স্থিরভাবে চেষ্টা করেন, না পাওয়াটা একদিন আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আলোচিত রন্ধনবিদ, টিভি ব্যক্তিত্ব এবং বহু গুণে গুণান্বিত একজন নারী উদ্যোক্তা রাহিমা সুলতানা রিতা। চেষ্টা করব আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।